নমস্কার। দেখুন, খবর আসছে বাংলাদেশে নাকি পাকিস্তান থেকে একটি শিপ এসছে, যে শিপের মধ্যে প্রায় 300টির উপরে কন্টেনার ছিল, যে কন্টেনারগুলির মধ্যে নাকি মুখ বন্ধ করা ছিল, সিল্ড কন্টেনার, এবং তার মধ্যে নাকি অস্ত্রশস্ত্র এসছে, যে কারণে ভারতীয় মিডিয়াতেও কিন্তু হইচই পড়ে গেছে। আর সবথেকে বড় ব্যাপার, বাংলাদেশের মিডিয়া তো কন্টিনিউ এই নিয়ে রিপোর্ট করে যাচ্ছে যে তারা বোঝাতে চাইছে যে বাংলাদেশ কিন্তু একটি এমন কিছু ঘটাতে চলেছে যে কারণের জন্য তারা প্রত্যেককে হুঁশিয়ারি দিচ্ছে, ঠিক এই রকমভাবে ভাষায় যেটা বলা যায়। দেখুন, বাংলাদেশে এখন এই মুহূর্তে যে অবস্থা হয়ে রয়েছে, ডক্টর ইউনূস কিন্তু কোনো অবস্থায় বুঝতে পারছেন না যে তিনি এখন কি করবেন, তিনি এই মুহূর্তে কি করলে পরে তার ভালো হবে। কারণ তিনি বুঝে গেছেন যে আগামী কয়েক মাসের মধ্যেই তার কিন্তু পতন হতে চলেছে। কারণ তিনি যেইভাবে পতন ঘটিয়েছিলেন ওই শেখ হাসিনা গভর্নমেন্টকে, ঠিক সেই রকম বা তার থেকেও বেশি হয়তো খারাপ অবস্থা হতে চলেছে তার। কারণ তার মাথার উপরে কিন্তু আর হাত নেই জো বাইডেনের, আর ওই জো বাইডেনের হাত দিয়েই কিন্তু তিনি এই সব ঘটনাগুলি ঘটিয়েছিলেন। বর্তমানে বাংলাদেশের সরকার তারা পাকিস্তান থেকে একটি অর্ডার করেছিল যে তাদের প্রচুর পরিমাণে অস্ত্রশস্ত্র লাগবে। কি কারণে অস্ত্রশস্ত্র লাগবে, কি দরকার? কারণ হচ্ছে বাংলাদেশের সাথে এমন কোনো বর্ডার নেই যেখানে এরকম ধরনের ঘটনা ঘটতে পারে। শুধুমাত্র মায়ানমারের কিছুটা অংশ আছে যেখান থেকে হয়তো কিছুটা হলেও রোহিঙ্গারা তারা বাংলাদেশের মধ্যে ঢুকছিল, কিন্তু প্রায় 3/4 বর্ডার শেয়ার করে কিন্তু বাংলাদেশ ভারতবর্ষের সাথে। আর ভারতবর্ষের সাথে বর্ডার শেয়ারের সাথে সাথে কিন্তু সেরকম কোনো ঘটনা কিন্তু আজ অবধি দেখা যায়নি যে বাংলাদেশের সাথে ভারতবর্ষের কখনো যুদ্ধ হতে পারে। কারণ বাংলাদেশ হচ্ছে এইটুকু মানে পিচকি মতন একটা দেশ, যেটির সাথে ভারতবর্ষের যুদ্ধের কথা ভাবাই যায় না। কারণ ভারত যদি কখনো বাংলাদেশের সাথে যুদ্ধের কথা ভাবে তাহলে মাত্র কয়েক মিনিট বা কয়েক ঘন্টার মধ্যে কিন্তু বাংলাদেশকে শেষ করে দিতে পারে। অতএব এখানে কিন্তু ভয় পাওয়ার কোনো জায়গা নেই। আর ভারতবর্ষে কিছু মিডিয়া রয়েছে যারা এটিকে নিয়ে প্রচার করছে যে বাংলাদেশে পাকিস্তান থেকে প্রচুর পরিমাণে অ্যামুনিশন এসছে। তো তার মানে এই নয় যে ভারতবর্ষে বাংলাদেশ আক্রমণ করবে। হতে পারে যে বাংলাদেশ ভারতবর্ষকে ডিস্টেবিলাইজ করতে পারে, কারণ 7 সিস্টার যারা রয়েছে ওই 7টি স্টেট হয়তো সেখানে ছোটোখাটো দুর্ঘটনা ঘটাতে পারে। কারণ ঠিক পাকিস্তানের সাথে যেরকম পাকিস্তান করে থাকে আমাদের কাশ্মীরে, ঠিক সেরকম হয়তো এইখানে মানে বাংলাদেশে এই মুহূর্তে যে সরকার রয়েছে তারা হয়তো চাইছে যে ভারতবর্ষকে ডিস্টেবিলাইজ করতে। কারণ পাকিস্তানের সাথে বাংলাদেশের কিন্তু একটি ভালো সম্পর্ক তৈরি হয়েছে। শুধুমাত্র কী কারণের জন্য? বাংলাদেশের যে সরকার রয়েছে সেই সরকার দেখছে আমার তো আর যাওয়ার কোনো জায়গা নেই, অতএব আমি পাকিস্তানের সাথে যোগ না দিলে পরে আমার কিন্তু আর কোনো বাঁচার কোনো স্কোপই নেই। কারণ স্পাই এজেন্ট হিসাবে ইউএস গভর্নমেন্ট ওইখানে তুলসীকে সিলেক্ট করেছে। আর তুলসী হচ্ছেন একজন হিন্দু মহিলা, আর সেটার জন্য জাতিপুঞ্জে পাকিস্তান কিন্তু সেটা নিয়ে অভিযোগও করেছে যে তাকে কেন স্পাই এজেন্ট হিসাবে হেড করা হলো। আর এর দ্বারা প্রমাণিত যে পাকিস্তান কিন্তু ভয় পেয়েছে। আর হতে পারে যে পাকিস্তান ভয় পাওয়ার জন্য হয়তো বাংলাদেশে এমন কিছু করার চেষ্টা করছে বাংলাদেশকে দিয়ে যে যাতে ভারতবর্ষকে কিন্তু চাপে রাখা যায়। আর পাকিস্তান ভুলে গেছে যে তারা তাদের খাবার পর্যন্ত যেখানে পাওয়া যায় না, আটা কিনতে হয় 300 টাকা দিয়ে, আর তারা ডিস্টেবিলাইজ করার জন্য বাংলাদেশে তারা অস্ত্রশস্ত্র পাঠাচ্ছে। এটা হতে পারে? যারা খাবার কিনতে পারে না, যারা ঠিকঠাক করে খাবার খেতে পায় না, না খেয়ে রয়েছে, তারা মানে এটাও ভাবা যায়, এটা কিন্তু ভাবার কোনো অপশন থাকে না। তা সত্ত্বেও তারা এখন যেহেতু ডক্টর ইউনূস মানে তার উপদেষ্টা মণ্ডলী কিছু রয়েছে, সেই সব ব্যক্তিরা চাইছে যে ভারতবর্ষকে কোনো অবস্থায় তাকে মানে যাতে তার সাথে সংঘাত লেগে থাকে সেরকম করতে। প্রথম কথা হচ্ছে যেসব উপদেষ্টা রয়েছে তারা হচ্ছে পিচ্চি উপদেষ্টা, তারা কিচ্ছু জানে না। ওই তাদের কারণের জন্যই কিন্তু আজকে মোহাম্মদ ইউনূস তার গভর্নমেন্ট এই অবস্থায় চলে এসছে। তারা প্রতিদিন মানে এই বৈষম্যমূলক যে বিপ্লব ঘটেছিল, এই যে গণ অভ্যুত্থান ঘটেছিল, সেই গণ অভ্যুত্থানে যেসব ছাত্রছাত্রীরা পথে নেমেছিল, আজকে তাদের মধ্যে হাতে গোনা কয়েকজন ব্যক্তি তারা উপদেষ্টা হিসাবে রয়েছে। বাকিরা তাহলে কোথায়? যারা গুলি খেলো, মার খেলো, চড় খেলো, তারা কোথায় গেল? তারা কিন্তু সাইড লাইনে চলে গেছে। তারা এখন প্রতিদিন ভাবছে যে আগামীকাল আমাদের কি হবে,
আর সবথেকে বড় ব্যাপার, জো বাইডেন যেটা করেছিল তার ভুক্তভোগী হচ্ছে এরা। এরা এখন ভাবছে যে আমরা কেন এমন করলাম, কেন, আমরা তো ভালোই ছিলাম, আমরা যেটা করেছি সেটা ভুল করেছি। তারা নিজেরা সেটা কিন্তু স্বীকার করছে। আর প্রতিদিন ভয়ে এরা থাকছে যে যখন ট্রাম্প সরকার 20শে জানুয়ারির পরে শপথ নিয়ে ইউএস গভর্নমেন্টে আসবেন, তখন বাংলাদেশের কি হবে। তারা এটা কিন্তু 100% জেনে গেছে যে বাংলাদেশে কিন্তু এই গভর্নমেন্ট কোনো অবস্থায় থাকবে না। কারণ ট্রাম্প, যার প্রধান শত্রু হচ্ছে বাইডেন, সে বাইডেনের হাত ধরেই কিন্তু এই মোহাম্মদ ইউনূস গভর্নমেন্টে এসছেন। আর এই মোহাম্মদ ইউনূস 2016 সালে ট্রাম্পকে হারানোর জন্য ফান্ড করেছিল। তাহলে বুঝতেই পারছেন ট্রাম্পের শত্রু হিসাবে কিন্তু ডক্টর ইউনূস। তার প্রমাণ দিয়েছেন উনি, ইলেকশনের আগেও প্রমাণ দিয়েছেন টুইট করে, ইলেকশনের পরেও কিন্তু টুইট করে প্রমাণ দিয়েছেন। আর সামান্য মাত্র ছোট্ট একটি দেশ, যেই দেশটির সম্বন্ধে কিন্তু ইউএসের প্রেসিডেন্ট হিসাবে যিনি রয়েছেন ট্রাম্প, তিনি বারবার করে টুইট করছেন। তার মানে বুঝতেই পারছেন বাংলাদেশকে নিয়ে কিন্তু ইউএস কিন্তু প্রচণ্ড পরিমাণে বিচলিত। আর সবথেকে বড় ব্যাপার, যেখানে ভারতবর্ষের মতন একজন পার্টনারকে তারা যেইভাবে দূরে সরিয়ে দিয়েছে, তার ফলস্বরূপ কিন্তু এদের পরিণতি খুব খারাপ হতে চলেছে। আর যার প্রমাণ কিন্তু প্রতি পদে পদে পাওয়া যাচ্ছে। যারা এই বিপ্লবের সাথে ছিল তারা কিন্তু সরে আসছে, তারা দূরে সরে যাচ্ছে। আর এই গভর্নমেন্ট কিছু, আর সবথেকে বড় ব্যাপার, একটা রিসেন্ট ঘটনা ঘটেছে, বাংলাদেশের ইন্টেরিয়াম গভর্নমেন্ট আর্মিকে 2 মাসের টাইম দিয়েছিল ম্যাজিস্ট্রিয়াল পাওয়ারের জন্য। বর্তমানে সেই ম্যাজিস্ট্রিয়াল পাওয়ার কমপ্লিট হয়ে যাওয়ার পরে আর্মিরা তারা আবার রিপিট ম্যাজিস্ট্রিয়াল পাওয়ার চেয়েছে। কারণ তারা চাইছে যে গভর্নমেন্ট যাতে কোনো রকম সমস্যা ঘটাতে না পারে বা দেশে যাতে কোনো সমস্যা না হয়, সেই জন্য তারা ম্যাজিস্ট্রিয়াল পাওয়ার আবার চেয়েছে। কিন্তু মোহাম্মদ ইউনূস সেটা ডিনাই করেছে। ফলে গিয়ে একটা গভর্নমেন্টে, মানে ইন্টেরিয়াম গভর্নমেন্টের সাথে কিন্তু আর্মিদের একটা সংঘাতের জায়গা তৈরি হয়ে গেছে। আর এটাও বলা বাহুল্য যে এই গভর্নমেন্টের সাথে আর্মির প্রথম থেকে কিন্তু একটা ছোটোখাটো সংঘাত চলছিল। আর এর ফলে বুঝতেই পারছেন আগামী দিনে কিন্তু ইউনূস গভর্নমেন্ট তারা কিন্তু এই আর্মিরও সাপোর্ট কিন্তু পাবে না। যদি শেখ হাসিনা গভর্নমেন্ট আবার ব্যাক করে, তাহলে কিন্তু এই যারা এই বিপ্লবের সাথে জড়িত ছিল তাদের পরিণতি কিন্তু খুব খারাপ হতে চলেছে। আর তারই ভয় পাচ্ছে কিন্তু বাংলাদেশের ওই যেসব বিপ্লবীরা ছিল, মানে যাদের দিয়ে দ্বিতীয়বারের জন্য বাংলাদেশ স্বাধীন হয়েছে, তাদের বক্তব্য, তারা কিন্তু প্রচণ্ড ভীত সন্ত্রস্ত অবস্থায় রয়েছে। আর এটা ভুললে চলবে না, আওয়ামী লীগের যেসব সমর্থকরা রয়েছে তারাও কিন্তু বসে নেই। অর্থাৎ সিচুয়েশন কিন্তু ঘোরতর হয়ে গেছে। বাংলাদেশ যেসব কারসাজিগুলি করতে চাইছে, অর্থাৎ পাকিস্তানের সাথে হাত মিলিয়ে কন্টেনারে করে কি আনছে, সেটার কারণস্বরূপই কিন্তু আরও বড়সড় কিছু একটা ঘটনা ঘটতে চলেছে বাংলাদেশের বুকে। হতে পারে 16ই ডিসেম্বরে এমন কিছু ঘটতে পারে বাংলাদেশে, যেটার জন্য গোটা পৃথিবী হয়তো তাকিয়ে আছে। বা যদি ডিসেম্বরে নাও ঘটে, তাহলে ড্যাম শিওর আগামী ফেব্রুয়ারি বা মার্চের মধ্যে বাংলাদেশে কিন্তু এই গভর্নমেন্ট পড়বে। কোনো অবস্থাতে এই গভর্নমেন্ট কিন্তু থাকতে পারবে না। এটা বলে রাখছি, আপনারা মিলিয়ে নিন কথাটা, কারণ সিচুয়েশন কিন্তু সেদিকেই যাচ্ছে। যাক, দেখাই যাবে, আপনারাও দেখতে পাবেন, আমরাও দেখতে পাবো, যদি সব ঠিকঠাক থাকে। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট রাখবো, আপনারা চ্যানেলটিকে কাইন্ডলি একটু সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আপনাদের সাবস্ক্রাইব করলে পরে আমি আরও উৎসাহী হব ভিডিও তৈরি করার জন্য। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।